হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। ওরা এ লেখা শুরু করছে কেন জানি না। কোনো প্রশ্ন তো দেখানো হয় নাই, হঠাৎ কেন লিখতেছে। সো আজকে হচ্ছে আমাদের 11 নম্বর লেকচার। তোমাদের আজকে হচ্ছে কোশ্চেন সলভ করানো হবে। বেশ কিছু বোর্ডের প্রশ্ন এবং ভার্সিটিতে যেসব প্রশ্ন আসে, ইঞ্জিনিয়ারিং এ বা মেডিকেলে, সেই টাইপের প্রশ্নের বেশ ভালো একটা কালেকশন তোমাদের জন্য আনা হয়েছে। আজকে অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করব। চলো দেখা যাক কি হয়। তার আগে আমরা এসআই আর সিজিএস পদ্ধতিতে ইলেকট্রনের গতিবেগ বাইর করা একটু দেখবো। এটা শিখে রাখো, পরীক্ষা আসে না যদিও কখনো, তারপরেও দেখে রাখো আর কি। মানে হালকা একটু জিনিস আমি ভুলে গেছিলাম এটা দেখানোর কথা। তো এই যে দেখো, আমরা জানি কি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি হবে, এম ভি আর ইকুয়াল টু এনএইচ বাই টু পাই। তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু কি থাকবে, এম আর আর নিচে আসলো, তখন তোমার হলো এনএইচ বাই টুয়াইস পাই এম আর। সহজ জিনিস। এখন এন তম শক্তি স্তরের ব্যাসার্ধ, এটা তো আমরা আগেই বের করছিলাম। এটা কোন সমীকরণটা বলো তো? এটা কি এসআই পদ্ধতিতে রেডিয়াসের সমীকরণ নাকি সিজিএস পদ্ধতিতে, বলেন কোনটা? ডেফিনেটলি এসআই, কারণ কি এসআই পদ্ধতিতে আমরা কাজ করতেছি। তাহলে আর এর মান এইটা নিয়ে আমরা ওইখানে বসাই দিব। তাহলে কি লিখছে এখানে, ভি ইকুয়াল টু এনএইচ বাই টুয়াইস বাই এম আর ছিল, তাহলে টুয়াইস বাই এম রেখে ওয়ান বাই আর এখানে লিখছে। এই আর এর জায়গায় বসাই দিছে হচ্ছে এই জিনিসটা। বুঝিয়াছো? বসানোর পরে একটু কাটাকাটি ফাটাফাটি করলে তোমার সমীকরণটা ফাইনালি আসে হচ্ছে এটা। আমি আর হাতে করতেছি না, সহজ জিনিস, তোমরা পারবা। আসল খেলা ছিল রেডিয়াস নির্ণয়, তাই না? আচ্ছা, সো এই হচ্ছে তোমার ভেলোসিটির ইকুয়েশন, যেক্ষেত্রে দেখো কনস্ট্যান্ট পার্ট গুলোকে ভিতরে নিয়ে গেছি আমরা আর ভেরিয়েবল পার্টটাকে বাইরে রাখছি। তাহলে একটা জিনিস বলা যায়, প্রথম শক্তি স্তরের ইলেকট্রনের যে ভেলোসিটি দ্বিতীয় শক্তি স্তরেরটা আরো কম। তার কারণটা কি, ডিভাইডেড বাই এন থাকে। তৃতীয় শক্তি স্তরটা ওয়ান থার্ড, কারণ নিচে আসবে হচ্ছে থ্রি। বুঝিয়াছো? আচ্ছা, দেওয়ান ফারদিন বলতেছে মোটিভেশন মোটিভেশন। মোটিভেশন কি জানিস? মোটিভেশন হচ্ছে পড়াশোনাটাই আসল মোটিভেশন। তোকে তোর কোনো একদিন রোগ হইছে, তো একজন ডাক্তার তোর সামনে বসে তোর মাথায় হাত বুলায় খালি কথাই বলতেছে, অথচ সে তোকে দুইটা ঔষধ লিখে দিতে পারতো, দুইটা এক্সারসাইজ শিখাই দিতে পারতো, যাতে হচ্ছে তোর মানে রোগটা সুস্থ হয়ে যায়। সে এটা না করে সে তোর মাথায় হাত বুলাচ্ছে, তার মানে হচ্ছে তোরে আসলে সঠিক ওষুধটা দিচ্ছে না। তো তোরা সবাই আছিস হচ্ছে আহ বিপদে আছিস পড়ালেখা নিয়ে, তো তোদেরকে এখন পড়ালেখা সহজ করে দেওয়া মানেই সবচেয়ে বড় মোটিভেশন, ঠিক আছে? এনিওয়ে, সো ভি ইকুয়াল টু ই স্কোয়ার বাই টুয়াইস এপসিলন নট এইচ ইনটু জেড বাই এন। এবার আসো আমরা ওই জিনিসটাকেই ফ্রেশ করে ইকুয়েশন লেখছি, আর কিছু না, নতুন এখানে কোনো ক্যালকুলেশন করা হয় না, এখানে প্রত্যেকটা রাশির মান দেওয়া আছে আর কি। সো যদি তোমার হাইড্রোজেন পরমাণু হয় এবং তার প্রথম শক্তি স্তরের জন্য এই জিনিসটুকু, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরের জন্য, আর কিছু না। যদি এবার আমরা সিজিএস পদ্ধতিতে যাই, তাহলে ভি ইকুয়াল টু আবার সেই এনএইচ বাই টুয়াইস পাই এম আর, আর এন তম শক্তি স্তরের ব্যাসার্ধ সেটার সিজিএস এর যে ইকুয়েশনটা ছিল এটা হচ্ছে সেটা। এবার কি করবো, আর এর এই মানটা নিয়ে আমরা এখানে বসাই দিব, বসাই দিলে ইকুয়েশনটা সুন্দর করে চলে আসে এরকম। সো দ্যাট ইজ ইউর ভেলোসিটি ইকুয়েশন, যে ক্ষেত্রে দেখো এখনো সম্পর্কটা কিন্তু আগের মতো, তাই না? তার মানে ভি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট পার্ট ইনটু জেড ডিভাইডেড বাই হচ্ছে এন। তার মানে আগেও আমাদের জেড ডিভাইডেড বাই এনটাই ছিল হচ্ছে কি ভেরিয়েবল পার্ট, এই পার্টটুকু কনস্ট্যান্ট। ওরা বলছে সাউন্ড কম। হুম, ওকে। তো তারপরে এই জিনিসটা আবার কাদের জন্য বলছে, এই জিনিসটুকু আবার বলছে হচ্ছে হাইড্রোজেনের জন্য। ওকে। হুম। আর এবার তোমাদের আর একটা কথা বলি, এই যে মদিবাসন চাচ্ছ, মোটিভেশনটা একজন লিখছে মদিবাসন, নিশাদ রহমান নিশাদ 9736। সো একটা জিনিস শোনো, বোকা মানুষরে নিয়ন্ত্রণে রাখার আর একটা ভালো পদ্ধতি হচ্ছে মদিবাসন। বুঝছো? আসল মানুষ যারা, তারা এত মোটিভেশন লাগে না, তারা সেলফ মোটিভেটেড। হ্যাঁ। আর দুই নাম্বার কথা হচ্ছে যেটা, মোটিভেশন লাগবে 9-10 এর বাচ্চাদের, যারা এখনো ছোট, যারা এখনো জীবনে আসলে পড়ালেখা বা পরিশ্রমের কদরটা বোঝে না, তাদেরকে শিখাইতে হয়। হুম। কিন্তু তোমরা তো এখন ইন্টারমিডিয়েটে পড়ো, তোমাদের এখনো কেন মোটিভেশন লাগে? আমার যখন বিভিন্ন কাজ নিয়ে সমস্যায় পড়ি, তখন কি আমি কারো কাছে যে বলি মোটিভেশন দেন, মোটিভেশন? এই মোটিভেশনের কি দরকার? মোটিভেশন তো তোমার নিজের মধ্যেই থাকবে। হুম। ওকে, চলো পড়ি। এবার আসো, তাহলে যে কোনো শক্তি স্তরে, যে কোনো পরমাণুর এনতম শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগকে কি বলা যায়, ভিএন ইকুয়াল টু ভি নট, ওই কনস্ট্যান্ট পার্টটাকে ধরছি, ইনটু ওয়ান বাই এন, এটা বলা যায়। আর যদি তোমার হাইড্রোজেনের সাথে কম্পেয়ার করো, তাহলে ভি নট ইন্টু জেড বাই এন আসবে। ঠিক আছে? এটা হচ্ছে হাইড্রোজেনের সাথে কম্পেয়ার করলে, এটা হচ্ছে কোন একটা পরমাণু নিজের সাথে কম্পেয়ার করলে আর কি। আচ্ছা, দেখো এবার আমরা কিছু কোশ্চেন সলভ করবো এখন। তো এই প্রশ্নগুলোর মধ্যে অনেকগুলো আছে অন্য অধ্যায়ের প্রশ্ন, ঠিক আছে? তো সেইগুলো এখানে কেন চলে আসছে, কারণ আমরা ওই যে স্পেসিফিক বোর্ডের প্রশ্ন নিয়ে আসছি।
এটা যেমন হচ্ছে কুবো, কুবো 19, কুবো বোঝো, কুমিল্লা বোর্ড, কুবো 19-এর প্রশ্ন। তো এখানে কি আছে, এটা হচ্ছে কি লিগ্যান্ড কাকে বলে, এটা অন্য অধ্যায়ের প্রশ্ন, এটা তোমাদের এখন জানার দরকার নেই। তারপরে খ নাম্বার প্রশ্নটা কি বলছে, কপারের সাধারণ ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম দেখায় কেন। তো কপারের সাধারণ যে ইলেকট্রন বিন্যাস সেটা আগে একটু লিখে দিবা। তাহলে কপার 29, ইলেকট্রন বিন্যাস লিখলে কি আসবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। তারপরে 3d তে ইলেকট্রন না যায় কোথায় যায়, 4s এ যায়। 4s এ দুইটা দেওয়ার পরে আমাদের হাতে থাকলো কটা, 9টা। তো 9টা তো এখানে দিলে আবার মনে আছে, ডি উপশক্তি স্তরে কখনো 4টাও থাকে না, 4টা থাকলে 5টা হয়ে যায়, 9টা থাকলে 10টা হয়ে যায়। তাহলে আমরা এখানে কি লিখবো, 3d লিখবো হচ্ছে 10। আর এই বস্তুটাকে ধরে ফেলে দেব, এই এই বস্তুটাকে ধরে ফেলে দিয়ে আমরা কি লিখবো এখানে, 4s হচ্ছে 1। তো এটা সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন, ব্যতিক্রম তার কারণটা হচ্ছে, ব্যতিক্রম কারণ আউফবাউ রুল, আউফবাউ রুল, দ্যাটস ইট, এইটুকুই। এটাকে সুন্দর করে গায়ে মাংস বুঝায়, মাংস লাগায় তারপরে স্যারের বুঝাই দিবা যে আউফবাউ নিয়ম নীতিটা কি। সেটা 3D এর জন্য তুমি যদি n+l এর মান বাইর করো, 4s এর জন্য n+l এর মান বাইর করো, তখন দেখাই দিবা যে এখানে আসার কথা। তো সাধারণ নিয়মটা হচ্ছে আউফবাউ রুল, কিন্তু আউফবাউ রুলকে ব্যতিক্রম করছে কেন। সো আমি মনে হয় একটু তোমাদেরকে বুঝাইতে ব্যর্থ হয়েছি। মানে আউফবাউ রুল মানে নাই, আউফবাউ রুল অমান্য করার কারণ, অমান্য করার কারণ কি বলতো, হুন্ডের নীতি। আমি বলতে চেয়েছিলাম একটা, বলে ফেলেছি মনে হয় আরেকটা। আউফবাউ রুল হচ্ছে ব্যতিক্রম করছে, ভাঙছে। আউফবাউ রুলকে ভেঙে কাকে মানছে, হুন্ডের নীতিকে মানছে, বুঝিয়াছো। কারণ আউফবাউ নীতির চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হুন্ডের নীতি, এবং হুন্ডের নীতি বলছে ডি উপশক্তি স্তরে তোমার 9টার জায়গায় 10টা ইলেকট্রন থাকলে অনেক বেশি স্থিতিশীল হয়, তো 9টা থাকে না, তখন সে 10টা হয়ে যাবে। বুঝিয়াছো আমার কথা, না না কমেন্ট বক্স অফ করে দেন। আচ্ছা, কমেন্ট বক্স অফ অফ করে দাও তাহলে, কমেন্ট। আজকে হয়েছে কি, সেকেন্ড ইয়ারের ক্লাসে একটা যৌগ দেখাইছি, যৌগটা হচ্ছে এরকম, CH3CH, নিচে হচ্ছে বেনজিন, বন্ড হচ্ছে CH3। এই যৌগটার নাম হচ্ছে CuMeNe। তো উচ্চারণটা কি হবে, কিউমিন। এটাকে পোলাপাইন বলতেছে চিউমিনে, চিউমেনে, চিউমেনে না, এটা কিউমিন। হ্যাঁ, তোমরা পাবা অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময়। আচ্ছা, তারপরে আসো, কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে ডি শক্তি স্তরের অরবিটাল সংখ্যা নির্ণয় পূর্বক মোট ইলেকট্রন সংখ্যা গণনা করো। ডি শক্তি স্তরের, দেখো তো ডি শক্তি স্তর মানে কি, এ শক্তি স্তর মানে এটা প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, এইটা হচ্ছে তোমার চতুর্থ শক্তি স্তর। তো চতুর্থ শক্তি স্তরের আহ শক্তি স্তর অরবিটাল সংখ্যা নির্ণয় পূর্বক, তার মানে কি করব আমরা এখন, একটা বাক্স বানাবো, একটা বাক্স বানাবো। এই বাক্সে কি থাকবে, প্রথমে থাকবে এখানে আমাদের ওই যে কি কি লিখবো সেই জিনিসটা উপরে, তারপরে কি থাকবে, আচ্ছা থাকলো এটা পরে। এবার আমরা একটু খাড়া কয়েকটা দাগ দেই। এটা হচ্ছে তোমার এন এর মান লিখবা এখানে, মদিবাসন, এই ওই, ওকে। তারপরে এখানে উপশক্তি স্তর লিখবো আমরা, তার তারপরে এখানে আমরা অরবিটাল লিখবো, তারপরে আমরা এখানে এই যে হয়ে গেল। তাহলে এখানে আমরা কি লিখবো, NMLS, এই এসটা মানে কি, ইলেকট্রন। ওকে, তাহলে n ইকুয়াল টু কত হবে, প্রথমে আমাদের ডি উপশক্তি স্তরে n ইকুয়াল টু হবে 4, 4। m এর মান কত হবে, 0, 1, 2, দেন 3। তো এবার তাহলে আমরা দাগ দিয়ে ফেলতে পারি, এই যে কপি, চলে আসো, সুন্দর, কপি, চলে আসো, সুন্দর, ডান। ওকে, তাহলে এবার এল এর মান কত হবে, 0ই থাকবে। এল দিয়ে কি বুঝায়, অরবিটাল বুঝায়, তাই না। তো অরবিটাল কয়টা আমাদের, একটা, তাহলে লিখে দেই 1টি। আচ্ছা, নাহলে একটা কাজ করি,
সেটা হলো আমরা এলটাকে একটু চাপায় দেই, এল এর মানটা এখানে লিখবো, এখানে একটা ঘর করি তাহলে আরো ভালো হবে। আচ্ছা এখানে আমরা লিখে দেই অরবিটাল সংখ্যা। কমেন্ট অন করো তো দেখি আমি একটা ভুল করছি, ওরা ধরতে পারতেছে কিনা দেখি, ওদের কথা না শুনলে আমরা বুঝি না। কে কে বুঝবা? গুড। এম এর মানটা যাবে এই জায়গায়, এল এর মানটা যাবে এই জায়গায়, এন এর পরে হচ্ছে এল পাওয়া যায়, তারপরে এম পাওয়া যায়, তাই না? হুম, ধরতে পারতে হবে। আমরা প্রায় পরীক্ষার সময় এরকম উল্টাপাল্টা করি, এগুলো করা যাবে না। আচ্ছা তাহলে অরবিটাল সংখ্যা কয়টা? একটা। এখানে এল এর মান যখন ওয়ান তখন এম এর মান কত? জিরো। আর কত? ওয়ান। নাকি? না। কি ঝামেলা হচ্ছে বলো, কোথায় ঝামেলা হচ্ছে আরো? আবারও ভাবো, আবারও ভাবো। কি ভুল হচ্ছে বলেন? এল এর মান যখন জিরো তখন এম এর মানও হবে হচ্ছে জিরো। এল এর মান যখন ওয়ান তখন এম এর মান কত? মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান। গুড। প্লাস ওয়ান, তার মানে কয়টা পাওয়া যাবে আমাদের অরবিটাল? তিনটা। যখন টু তখন মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান, আর হচ্ছে প্লাস টু, তার মানে কয়টা? এখানে পাঁচটা। এখানে কি অবস্থা? মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি। তাহলে কয়টা? এখানে সাতটা। তাহলে এখানে স্পিন কোয়ান্টাম নাম্বার কি হবে? প্লাস মাইনাস হাফ। প্লাস মাইনাস হাফ। কয়টা অরবিটাল এখানে? এখানে হচ্ছে একটা অরবিটাল ছিল, সো ইনটু হচ্ছে ওয়ান। এখানে কি হবে? প্লাস মাইনাস হাফ ইনটু হচ্ছে থ্রি। এখানে হচ্ছে প্লাস প্লাস মাইনাস হাফ ইনটু হচ্ছে ফাইভ, পাঁচটা। এখানে হচ্ছে প্লাস মাইনাস হাফ ইনটু হচ্ছে সেভেন, গুণ। তাহলে এখানে কয়টা থাকলো? দুইটা ইলেকট্রন। এখানে হচ্ছে তিন, সরি, ছয়টা ইলেকট্রন। এখানে পাঁচ দুগুণী দশটা ইলেকট্রন, এখানে সাত দুগুণী চোদ্দটা ইলেকট্রন। তাহলে টোটাল টানলে আমার কত হবে? 14 আর 10 24, 24 হচ্ছে হচ্ছে 30, 30 আর 2 32, তাহলে 32টি। বুঝিয়াছো? হুম, ঠিক আছে। পরের প্রশ্ন, বি শক্তি স্তরের তৃতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণ দৃশ্যমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বি রেখা, বি রেখা মানে ইলেকট্রনটা আসছে কোথায়? বি রেখা মানে ইলেকট্রনটা আসছে এইখানে, এই যে এখানে। সেখানে কোত্থেকে আসলে? তৃতীয় রেখা মানে কি? এই যে দেখো এটা, এটা। তোমরা কি বুঝাচ্ছ আমার কথা? তৃতীয় রেখার মানেটা হচ্ছে ইলেকট্রন বি তে আসবে, ঠিক আছে। কোত্থেকে? তার উপরের একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, এইখান থেকে আসবে। তার মানে এবার কি লিখবো আমরা? এন এফ ফাইনালি গেছে কোথায়? টু তে। এন আই কত বলো? টু প্লাস কত লেখা লাগবে? টু প্লাস কত? হ্যাঁ, বামার সিরিজ ডেফিনেটলি ট্রু। প্লাস হচ্ছে থ্রি লেখা লাগবে, তার মানে হচ্ছে তোমার হবে ফাইভ। তোমাদের কি মনে আছে এনআই ইকুয়াল টু একটা সূত্র শিখাইছিলাম? এনআই ইকুয়াল টু এনএফ প্লাস লাইন সংখ্যা, ওই জিনিসটাই আর কি। আচ্ছা তাহলে এবার আমরা কি করব? তোমার ওয়ান বাই ল্যামডা ইকুয়াল টু রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু ওয়ান বাই এন এফ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন আই স্কোয়ার। আচ্ছা, আর এইচ এর মান কত? 109678 ইন্টু ওয়ান বাই এন এফ স্কোয়ার মানে কত? 4। ওয়ান বাই এন আই স্কোয়ার মানে কত? 1/25। এটা করিলে তুমি এখান থেকে ওয়ান বাই ল্যামডা পাবা, তারপরে ল্যামডাটা বাইর করবা নিজেরা। সেই ল্যামডাটা দেখবা যে দৃশ্যমান বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পড়ে কিনা। যদি পড়ে তাহলে বলবা যে দৃশ্যমান হবে, যদি দৃশ্যমান না হয় তাহলে তো হবে না। এখন বলো তো দৃশ্যমান বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্যের সেই লিমিটটা কত? 380 থেকে কত? 780। ভেরি গুড। তাহলে এটাকে ল্যামডাটা তোমার যখন বেরোবে তখন কিন্তু বেরোবে সেন্টিমিটার এককে। এটা বেরোবে কিন্তু সেন্টিমিটার এককে। এইটাকে তুমি কনভার্ট করবা হচ্ছে ন্যানোমিটার এককে। কনভার্ট করার পরে তুমি কম্পেয়ার করে দেখবা যে কি অবস্থা হয়, ঠিক আছে? 380 থেকে 780-র মধ্যে পড়লে বলবা দৃশ্যমান। তো নর্মালি এটা পড়ারই কথা, কারণ কি এটা বামার সিরিজের বর্ণালী, তাহলে দৃশ্যমান হওয়ার কথা, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছো কি ধরনের প্রশ্ন আসে। এবার দেখো, ঢাবো দিব শিব জব 18। ঢাবো দিব শিব জব, মেলা কিন্তু। শীতে কি হয় রে? শিব সিলেট বোর্ড। ও আচ্ছা, ওকে। ঢাবো মানে ঢাকা বোর্ড, দিব মানে দিনাজপুর বোর্ড, শিব সিলেট বোর্ড, জব মানে যশোর বোর্ড। আমি যশোর বোর্ডের স্টুডেন্ট ছিলাম। তো কি বলছে? ভরক্রিয়া সূত্রটি লেখো। সেটা এই অধ্যায়ের জিনিস, এটা রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের জিনিস।
বিশুদ্ধ পানির পিএইচ এর মান 7 ব্যাখ্যা করো, এটাও রাসায়নিক পরিবর্তনের জিনিস। উদ্দীপকের সর্বশেষ শক্তি স্তর অরবিটাল সংখ্যা নির্ণয় করো। উদ্দীপকের সর্বশেষ শক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয় করো। সর্বশেষ শক্তি স্তর কোনটা? চতুর্থ শক্তি স্তর। তো চতুর্থ শক্তি স্তর অরবিটাল সংখ্যা কেমনে বের করবা? ছলো করে নিয়ে আসি, এই বস্তুটা জাস্ট লাগবে। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এই যে গ নাম্বারে আমাকে বলেছে কন্ট্রোল ভি। আচ্ছা, সো আমি কিছু কাজ করি এখানে, এই বস্তু ফেলে দেই, দরকার নেই। তাহার পরে এখানে দেখো তোমারে বলছে কি কি বের করতে বলছে? অরবিটাল সংখ্যা বের করতে বলছে, তাই না? অরবিটাল সংখ্যা, তাহলে অরবিটাল সংখ্যা তো এই পর্যন্ত, তাহলে ইলেকট্রন এদিকে আসার দরকার নেই। সো আমি এটাকে একটা ব্ল্যাক বক্স দিয়ে ঢেকে দিচ্ছি। কালা জাদু, একটি কালা জাদুই পারে তোমাকে এখন বাঁচাতে। ডান হয়ে গেছে, এইটুকু লিখবা, শেষ। তোমরা কি বুঝেছো আমার কথা ছোট্ট বন্ধুরা? বুঝলা তো নাকি? হুম, ওকে। তারপরে কি বলছে? উদ্দীপকের ইলেকট্রনটি বি শেলে ধাপান্তরিত হলে নির্গত রশ্মির বর্ণ কিরূপ হবে বর্ণনা করো। আচ্ছা, উদ্দীপকের একটা ইলেকট্রন আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি একটু গাঢ় করে দেই। এইখান থেকে একটা ইলেকট্রন ঘুরে 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 তারপরে এইখানে আসছে, ঠিক আছে, গাঢ় করে দিলাম নাও। সো উদ্দীপকের ইলেকট্রন কি বি শেলে ধাপান্তরিত হলে, বি শেল মানে কিন্তু সেকেন্ড শেল, তাই না? এ মানে ফার্স্ট শেল, এই যে এটা হচ্ছে ফার্স্ট শেল, এটা হচ্ছে সেকেন্ড শেল, এটা হচ্ছে থার্ড শেল, এটা হচ্ছে ফোর্থ শেল। তাহলে তোমার ফাইনালি ইলেকট্রনটা আসছে কোথায়? এন এফ ফাইনালি আসছে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে। আর ইলেকট্রনটা আগে ছিল কোথায়? এন আই কোথায়? চতুর্থ শক্তি স্তরে। তোরা কি বুঝছিস আমার কথা? দুইতে আসছে, কোথা থেকে আসছে? চতুর্থ শক্তি স্তরে আসছে আর কি, চতুর্থ শক্তি স্তর থেকে, ওই যে ছবি থেকে দেখা যাচ্ছে আর কি। তাহলে রশ্মির বর্ণ কিরূপ হবে কেমনে বের করব, সেটা হচ্ছে জন্য আমাদের এই যে সমীকরণটা লাগবে। এই বস্তু আমি আর লিখতেছি না, কপি করে নিয়ে যাই, বহুত কাজে আয়েগা, প্রচন্ড কাজে আয়েগা। কন্ট্রোল সি, চলো বন্ধু, এই যে কন্ট্রোল ভি, ওঠো, এই তো, গুড। এখন আমরা কি করিব? মান বসাইবো। 1/nf² মানে কত? 4, সরি 16, এটা হবে 16 মাইনাস 1/ni² মানে কত? দূর কি লিখতেছি এগুলো আবল তাবল। 1/nf², nf² মানে 1/4 মাইনাস 1 বাই কত? 16। এটা করিলে তুমি এখান থেকে বাইর করিবা ল্যামডা। ল্যামডা বাইর করার পরে যেটা করতে হবে তোমার, ওই যে বেনি আসহ কলা, এই বেনি আসহ কলার রেঞ্জ গুলো মনে রাখা লাগবে, রেঞ্জ দিয়ে কাজ করতে পারবা, বুঝতে পারছো? সো আমার এটা জানা নাই কি হবে, আমার এটা মুখস্থ থাকার কথা না, তোমাদেরকে বলছিলাম তোমরা নিজেরা এটা মুখস্থ রাখবা, রেখে তারপরে বলতে পারবা যেখানে অ্যাকচুয়ালি কি ধরনের মান আসবে আর কি, ঠিক আছে? এটা সম্ভবত আসমানি বা নীল কিছু একটা আসবে আর কি। আচ্ছা, বুঝা গেছে? সামনে যাব, সামনে যাব নাকি এই যে দাঁড়ায় থাকবো, বুঝিস? আচ্ছা, ওকে। পরের প্রশ্ন, আমাদের সৃজনশীল প্রশ্ন 2 শেষ, এবার 3। সেটা হচ্ছে আমাকে একজন নক করছে, তার নাম আরিফ হক, কি একটা বিপদ। ওকে, ইলেকট্রন বিন্যাস কি? ওয়াও, সুন্দর প্রশ্ন। পরমাণুতে ইলেকট্রন সমূহ বিভিন্ন শক্তি স্তর এবং তার মধ্যস্থ মধ্যস্থ উপশক্তি স্তর এবং তার অভ্যন্তরস্থ অরবিটালে ইলেকট্রনগুলো বিন্যস্ত কিভাবে আছে, সেটিকে আমরা যখন প্রকাশ করি কোন একটি পরমাণুর জন্য, তাকে আমরা বলি ওই মৌলের ইলেকট্রন বিন্যাস। সহজ জিনিস, বইতে আরো সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে, ওটা লিখবা। পরমাণুর প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তরের মধ্যে পার্থক্য লেখো। বিউটিফুল কোয়েশ্চেন, এটা কোথায় আসছে? হাই হাই, লেখা নেই, এটা কোথায় আসছে? এটা কোন 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 একটা বোর্ডে আসছে? বোর্ডে না আসা হইলে হয় না, বোর্ডে বা কোনো কলেজের পরীক্ষায় শিওর। আচ্ছা, তাহলে সেটা হলো তোমার শক্তি স্তর আর উপশক্তি স্তরের মধ্যে পার্থক্যটা কি দেখো। শক্তি স্তর হইতেছে তোমার দুষ্টু, শক্তি স্তর কি বলো? দুষ্টু। আর উপশক্তি স্তর হচ্ছে লক্ষ্মী, তাই না? আচ্ছা, শক্তি স্তর হচ্ছে তোমার 2D, উপশক্তি স্তর হচ্ছে তোমার 3D। এক নাম্বার কথা, এটা হচ্ছে আকার বুঝায়, এটা হচ্ছে ইলেকট্রনের চলার পথের আকৃতি বুঝায়। শক্তি স্তরগুলো হচ্ছে এন এর মান দিয়ে প্রকাশ করা হয়, 1 2 3 ডট ডট ডট। উপশক্তি স্তরগুলো এল এর মান দিয়ে প্রকাশ করা হয়, শূন্য থেকে শুরু হবে, 1 2 3 এরকম যায়। এটাকে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, এটাকে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়।
শক্তি স্তরের ভিতরে থাকে উপশক্তি স্তর, উপশক্তি স্তরের ভিতরে থাকে হচ্ছে অরবিটাল। অনেকগুলা বলি ফেলছি, আর কত বলবো? তুমি আমাকে নাম্বার দিবা কত? 2? তাহলে এতেই তোমার অনেক হবে। চলো এখন ঘুমাই। বুঝেছো? আচ্ছা, শক্তি স্তর গুলাকে সবসময় বৃত্তাকার চিন্তা করা হয়। এটা উপবৃত্তাকার হইতে পারে, ডাম্বেল শেপের হইতে পারে, অনেক রকমের হইতে পারে। হইছে, বহুত হইছে, এবার চলো। 2 নং মডেলের ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে, 2 নং মডেল কি? ও আচ্ছা, এই জায়গায় আছে তাই না? মডেল 1, মডেল 2, কি মডেল আমাদের? 2 নং মডেলের ইলেকট্রন স্থানান্তরের সময় ইলেকট্রনটির শক্তি এত জুল হলে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? সুন্দর প্রশ্ন। মডেল 2-তে দেখাইছে কি একটা ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে, দ্বিতীয় থেকে তৃতীয়তে যাচ্ছে, দ্বিতীয় না সরি, এটা তো নিউক্লিয়াস, তো এটা হচ্ছে প্রথম থেকে দ্বিতীয়তে যাচ্ছে, আবার দ্বিতীয় থেকে প্রথমে আসতেছে। মানে মোট কথা ফার্স্ট শেল আর সেকেন্ড শেলের মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যে এনার্জিটা রিলিজ করতেছে স্থানান্তরের সময় ইলেকট্রনের শক্তি যদি এত হয়, তাহলে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখো, তাহলে আমরা একটা কথা বলতে পারি, ই ইকুয়াল টু কত আমরা শিখছিলাম? এইচ নিউ। আমার কাছে তো চাইছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে কি লেখা লাগবে? ই ইকুয়াল টু হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এনার্জির মানটা এখানে বসায় দাও। এনার্জিটা কত? 2.32 ইন্টু 10⁻⁻18 জুল ইকুয়াল টু, এটা হবে হচ্ছে 6.626 10⁻⁻34 জুল সেকেন্ড ইন্টু হচ্ছে একটু ইয়া করিস তো, রায়হানকে নক দে। রায়হান না সরি, মেহেদিকে বল যে আরিফ ভাইয়ের একটা জিনিস দেওয়ার কথা, ধ্রুবর কাছ থেকে নিয়ে দেওয়ার কথা। ইন্টু 3 × 10⁻⁸ আলোর বেগ বসাই দিছি। ল্যামডার মানটা এখান থেকে বের করব। বুঝিয়াছো? আচ্ছা, বুঝলি তো? ওকে, এরপরে কি বলেছে? মডেল 1 ও মডেল 2 এর মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য? হ্যাঁ, ধ্রুবকে বললেই হবে, এখনই দরকার নেই, মনে ভুলে যেন না যাই ক্লাস শেষে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, মডেল 1 আর মডেল 2 এর মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য? যুক্তি দাও, যুক্তি দাও। মডেল 2 তো ভালো মনে হচ্ছে। মডেল 1 কাকে নিয়ে কথা বলতেছে বলো তো? মডেল 1 এখানে শুধু প্লাস দেওয়া, তার মানে হচ্ছে নিউক্লিয়াসকে ইন্ডিকেট করতেছে। নিউক্লিয়াস আবিষ্কার করছিল কে? রাদারফোর্ড না? নিউক্লিয়াস আবিষ্কার করছিল কে? রাদারফোর্ড। তো তাহলে এটা হচ্ছে রাদারফোর্ড মডেল, এটা হচ্ছে রাদারফোর্ড মডেল। আর এখানে দেখো ইলেকট্রন লাফালাফি করতেছে। ইলেকট্রন লাফালাফির আইডিয়া কে দিছে যে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যাইতে পারে? সেটা হচ্ছে বোর আইডিয়া দিছে। সো এটা হচ্ছে বেসিক্যালি বোরের মডেল। সো কোনটা বেশি গ্রহণযোগ্য? যুক্তি দাও। ডেফিনেটলি বোরের মডেল বেশি গ্রহণযোগ্য। সেটা যুক্তিতে কি কি দিবা? এটাতে তুমি বর্ণালী মানে ওই মডেলের যত সুবিধা আছে এগুলো বলে দিবা। শক্তি স্তরের আকার বাইর করা যায়, যে নিউক্লিয়াস থেকে কত দূরে, কারণ এমভিআর ইকুয়াল টু NH/2 আমরা জানি। তারপরে কি করা যায়? ইলেকট্রন এক শক্তি স্তর থেকে এক শক্তি স্তরে গেলে তোমার কি ধরনের বর্ণালী পাওয়া যাবে সেটা পাওয়া যায়। হ্যাঁ, তারপরে ইলেকট্রন গুলা যে কেন্দ্রে কেন পতিত হয় না সেটার ব্যাখ্যা পাওয়া যায়। এই টাইপের আগডুম বাগডুম বলে দেয়। মানে বোরের মডেলের যত সুবিধা আছে সব বলে দিবা, সব বলে দিবা। আরো 2-3টা বেশি বলে দিবা, যে বোরের মডেল পড়লে পরীক্ষা পাশ করা যায়, বোরের মডেল পড়লে ভালো একটা পরিবারে বিয়ে হয়, এই ধরনের অনেক কথাবার্তা যা আছে সব বলে দিবা। বুঝতে পারছো? এই আর কি। তারপরে আসো সৃজনশীল প্রশ্ন 4। অদক্ষেপ বলতে কি বোঝায়? এটা ডেফিনেটলি এই অধ্যায়ের প্রশ্ন না, এটা নিয়ে আলোচনা করতেছি না এখন। ইলেকট্রনের কিভাবে ধাপান্তর ঘটে? কিভাবে ধাপান্তর ঘটবে তুমি এখানে বলে দিবা। ই ইকুয়াল টু এইচ নিউ, এইটা হচ্ছে সূত্র। এই সূত্রে এখানে ডেল্টা ই লিখি আমরা, তার কারণ হচ্ছে ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে এক শক্তি স্তরে যায়, তো এইটার এনার্জি ধরো E1 ছিল, এটা ছিল E2 E3 E4, এইভাবে দেখাবা। দেখানোর পরে বলবা এখান থেকে ইলেকট্রনটা যদি এখানে সরি ইলেকট্রনটা এক শক্তি স্তর থেকে যদি আরেক শক্তি স্তরে যায়, ধরো এখান থেকে ওইখানে গেল, তো যাওয়ার ফলে সে কি পরিমাণ এনার্জি নির্গত করবে? সেটা হচ্ছে E4 মাইনাস হচ্ছে E2, এই পরিমাণ এনার্জি নির্গত করবে। এবং এখানে ইলেকট্রনের ধাপান্তর যে একটা স্পেশাল ঘটনা কোয়ান্টাম জাম্পের মাধ্যমে ঘটে, সেই কথাটা একটু বলে দিও, যেটা বইতে যদিও লেখা নাই, সো স্যাররা এক্সপেক্ট করবে না, বাট তুমি লিখে দিও আর কি, ঠিক আছে? আর মোস্ট ইম্পর্টেন্টলি এই বস্তুটা দেখাবা, এই সমীকরণটা দেখাবা, এটা না দেখালে নাম্বার দিবে না আর কি। আচ্ছা, তাহলে নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে উচ্চতর স্তরে উন্নীত হতে পারে, বিকিরণ করে আবার নিম্নতর স্তরে নেমে আসতে পারে। সেক্ষেত্রে এই পরিমাণ এনার্জির অ্যাবজর্ব হয় বা রিলিজড হয়, এগুলো বলবো আর কি। পরের প্রশ্ন কি? এন শেল হতে হতে এল শেলে একটি ইলেকট্রন ধাপান্তরের সময় তা থেকে নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত? এন শেল হতে, কে এল এম তারপরে কি আছে এন, তার মানে তোমার এন শেল মানে কি 4, তার মানে ওখানে ছিল আগে ইলেকট্রন, এন আই ইকুয়াল টু 4। এন এফ ফাইনালি কোথায় আসলো?
কে এল তার মানে 2, বুঝিয়াছো? আচ্ছা, নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বের করো। এই রে ভাই, এ কে করে ভাই? এগুলো কারা করে? এইসব অঙ্ক কারা করে বলো, আমাকে বুঝাও। এই যে এই সমীকরণ ব্যবহার করবো, বাড়ি যাও। বুঝছিস তো নাকি? এখান থেকে যে ল্যামডাটা আসে, দ্যাট ইজ ইউর আনসার। ঠিক আছে, ওকে। এই যে কত জোস পোলাপাইন আছে, কইরেই ফেলাইছে সালে আক্তার, জোস, কিলার। ঘ নাম্বার প্রশ্ন কি বলছে? উদ্দীপকের পরমাণুতে একটি ইলেকট্রন থাকা সত্ত্বেও বর্ণালী রেখার সংখ্যা একাধিক হয়, ব্যাখ্যা করো। এটার জন্য অবশ্যই তুমি একটা ছবি এঁকে দিবা, খুব সুন্দর করে একটা ছবি এঁকে দিবা। মনে আছে কি সেই ছবিটা? ওই যে ওয়াইফাই ওয়াইফাই বলে চাচাইতেছিল তোমরা ক্লাসের মধ্যে, এরকম একটা ছবি আঁকবা। যে ইলেকট্রন যদি অসীম থেকে প্রথম শক্তি স্তরে আসে, জসিম থেকে আসে, অথবা কাশেম থেকে আসে, যেখান থেকে আসুক, এই তিনটার জন্য আমরা একই রকমের বর্ণালী পাই। আবার ইলেকট্রন অসীম থেকে এসে যদি দ্বিতীয় শক্তি স্তরে বসে, অথবা জসিমের কাছ দূর অথবা জসিমের কাছ থেকে এসে যদি বসে, অথবা কাশেমের কাছ থেকে এসে যদি বসে, তাহলে আরেক প্রকারের আমরা বর্ণালী পাই এখানে। আবার তামাশাটা হইল, অসীম থেকে এসে যদি এখানে বসে, তাহলে যে ধরনের বর্ণালী পাই এখানে, সরি কই জানি, এইখান থেকে এসে বসলেও আমরা ওই ধরনের বর্ণালী পাই, কিন্তু ডিফারেন্ট এনার্জি রিলিজ হয়। এখান থেকে এসে বসলে আরো ডিফারেন্ট এনার্জি রিলিজ হবে। এই ছবিটা এঁকে দিবা, আঁকার পরে বলবা যে ইলেকট্রন বিভিন্ন স্তর থেকে আসতে পারে, আবার বিভিন্ন স্তরে অবস্থান নিতে পারে। এর উপর নির্ভর করে মূলত বর্ণালীতে বিভিন্ন প্রকারের রেখা পাওয়া যায়। বিভিন্ন প্রকারের বলতে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের রেখা পাওয়া যায়, অর্থাৎ তাদের বর্ণালীর বর্ণ হয় ভিন্ন এবং এতে রেখা পাওয়া যায় একাধিক। ঠিক আছে? আচ্ছা, সো এইটা বললা যে ইলেকট্রন একটা থাকলেও তার শিফটিং হইতে পারে বিভিন্ন জায়গা থেকে। বোঝা গেছে তো? আচ্ছা, সাদিয়া একটা কথা বলছে, প্লিজ একটা রিকোয়েস্ট, পিডিএফ এর প্রিন্ট আউট অপশন চাই। হ্যাঁ, তোমাদের জন্য আসবে ইনশাল্লাহ, প্র্যাকটিস বুক গুলাতে দেওয়া হবে কিছুদিন পরে ইনশাল্লাহ। আর 2 নাম্বারটা হচ্ছে তোমার, এই যে আমরা তোমাদের জন্য একটা জিনিস বানাইতেছি, দিব, টেনশন নিও না, এখনই সব বলা যাচ্ছে না কিছু। থাক, কি বলে, থাক না কিছু কথা গোপন, তো কিছু কথা গোপন থাকুক, পাবা ইনশাল্লাহ আর কি। জাস্ট সারপ্রাইজ অপেক্ষা করতেছে, টেনশন নিও না, শিখোর সাথেই থাকো, টেনশনের কিচ্ছু নাই। ওকে, পরের প্রশ্নে চলো যাই, প্রশ্ন নাম্বার 5। মাশাল্লাহ, 1 নাম্বার দিছে হচ্ছে পটাশিয়াম, তারপরে দিছে হচ্ছে সোডিয়াম। হেনরি সূত্র লেখো। এই অধ্যায় জিনিসটা দ্রাব্যতার, মানে এই অধ্যায়ের বা দ্রাব্যতা টপিকের মধ্যে আছে। অ্যাসিড মিশ্রিত কপার 2+ আর Zn2+ এর দ্রবণে H2S যোগ করলে কপার সালফেটের অধক্ষেপ পড়ে কেন? এটা এখানকার বিষয় না, কেএসপি কেআইপির ইস্যু। উদ্দীপকের 1 নং নিউক্লিয়াস থেকে 11তম ইলেকট্রনের দূরত্ব ন্যানোমিটার স্কেলে হিসাব করো। সুন্দর প্রশ্ন। উদ্দীপকের 1 নং নিউক্লিয়াস থেকে, মানে পটাশিয়ামের। তারপরে কি বলছে? 1 ও 2 এর মধ্যে কোনটি শেষ ইলেকট্রনের শক্তি বেশি? গাণিতিক বিশ্লেষণ করো। এনার্জির ইকুয়েশন লাগবে, এনার্জির ইকুয়েশন। আমি কিন্তু এনার্জির ইকুয়েশন তোমাদের প্রতিপাদন করে দেখাই নাই। এনার্জির ইকুয়েশনটা তোমরা নিজেরা দেখবা, তাইলে এই জিনিস পারবা। আমি জাস্ট তোমাদেরকে নাম্বার করে দিচ্ছি, ঠিক আছে? আর তোমাদের একটা কথা বলি, শোনো একটু, একটু মাদি বসন নাকি মদি বসন কি জানি বলছিল, মদিবেশন, মদিবেশন দেই। সেটা হচ্ছে, প্রমোদ চৌধুরী একটা কথা বলছিলেন যে প্রত্যেকটি সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, নিজে নিজেকে পড়ায়। তো ধরো তোমার অভ্যেসটা এরকম যে তোমাকে ক্লাসে না দেখিয়ে দিলে তুমি কিছুই পড়ো না, বা যতটুকু দেখানো হয়েছে তুমি অতটুকুই পড়তেছো। এই কাজ করার মানে হচ্ছে তুমি ভবিষ্যতের জন্য, মানে ওই যে বলে না যে নিজের কবর নিজে খুঁড়ে রাখা, বা খাল কেটে রাখা, কুমির আসবে ওইখান থেকে, এক্স্যাক্টলি এই কাজটা করো, আর কিচ্ছু না। তার কারণটা হচ্ছে, বাস্তব জীবনে তুমি রিয়েল লাইফ লিড করতে গেলে, তোমরা যারা মেসে থাকো তারা অলরেডি জানো, বা যারা কয়দিন পরে থাকবা তারা জানবা যে জীবনে, মানে কি বলে, আকস্মিকতা যে কোনো ভাবে আসতে পারে, আনবিলিভেবল। সো তখন তোমাকে আসলে রিয়েল লাইফে যে কোনো প্রবলেম, যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি লাগে। তো এই জন্য মানে আসলে প্রস্তুত থাকার কোনো মানে বিকল্প নাই। বুঝতে পারছো? আর 2 নাম্বার ব্যাপারটা হচ্ছে, তোমরা বই পড়ার অভ্যেস করো। তোমাকে যতটুকু দেখিয়ে দেওয়া হয়েছে এর বাইরে তোমরা যে অনেকেই যাইতে চাও না, এটার ফলে না খুব ধ্বংসাত্মক একটা ব্যাপার হয়ে যায়। তো আমরা ক্লাসে তোমাদেরকে যতটুকু দেখিয়ে দিই, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এই ব্যাপারগুলো এমন থাকে
যে এটা দেখলে তুমি যেন আরো 10টা জিনিস নিজে পারো, এরকমের জিনিস আরো পারো। যেমন আমি তোমাদের রেডিয়াস হিসাব করে দেখাই দিছি যে কিভাবে রেডিয়াস বাইর করে, আজকে ভেলোসিটি দেখাই দিলাম। তার মানে এখন তোমার এনার্জিটা যদি নিজে থেকে না হয়, তার মানে বুঝতে হবে ভাই তোমার অবস্থা খুবই খারাপ। এটা খুবই একটা অ্যালার্মিং একটা স্টেটে তুমি পড়ে গেছো। হুঁশিয়ারি সংকেত তোমার জন্য আর কি। এনিওয়ে, তো আসো, 1 নং নিউক্লিয়াস থেকে 11তম ইলেকট্রনের দূরত্ব হিসাব করো। ন্যানোমিটার স্কেলে হিসাব করতে বলছে। এখন বলো তো, ন্যানোমিটার স্কেলে যখন আমাকে হিসাব করতে বলছে, তখন আমি কোন পদ্ধতি ফলো করব? এসআই পদ্ধতি, এসআই পদ্ধতি নাকি সিজিএস পদ্ধতি? কোনটা ফলো করে আগানো উচিত আমার, বলো? এসআই। কেন এসআই বলো তো? কারণ ন্যানোমিটারে যাইতে গেলে আমার কিচ্ছু করা লাগবে না। আমি যখন মিটারে ডেটাটা বাইর করতে পারবো কত মিটার ডিস্টেন্সে আছে, আমি খুব সহজেই কি করতে পারবো? আমি খুব সহজেই তোমার ওই ইয়াটা বাইর করতে পারবো, মানে ন্যানোমিটারে কনভার্ট করতে পারবো। তাহলে এখন কি হবে? ওই যে 1 মিটার মানে 10⁹ ন্যানোমিটার। গুড। তো এখন আমাদের রেডিয়াসের ফর্মুলা লাগবে। তো রেডিয়াসের ফর্মুলা তো আমার মনে নাই, বাট আমার কাছে তো স্লাইড আছে, তোমার মুখস্থ থাকতে হবে। এই বস্তু আমরা এই বাচ্চা বয়সে মুখস্থ করছি, এখন আর ভালো লাগে না, মাথায় থাকে না। এই যে সিজিএস, এটা হচ্ছে তোমার এসআই। এসআই পদ্ধতিতে আর ইকুয়াল টু কত? এপসাইলন নট এন স্কয়ার এইচ স্কয়ার পাই এম জেড ই স্কয়ার। এপসাইলন নট কই গেল? তুই বেটা হারাই গেছিস কেন? এই যে, তাহলে আর ইকুয়াল টু এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই টোয়াইস পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এটা ছিল না টোয়াইস পাই স্কোয়ার নাকি 4 পাই স্কোয়ার? কোনটা? আমি তো ইকুয়েশন ভুলে গেছি, বলো তোমাদের মনে আছে? পাই এম জেড ই স্কোয়ার। টু তো নাই এখানে, টু নাই। বুঝিয়াছো? ওকে। সো এই ইকুয়েশন কিন্তু মনে রাখা লাগবে ভাই, মনে রাখা লাগবে। ঠিক আছে, তাহলে এখন বলেন এই ক্ষেত্রে কি করব আমরা? এন এর ভ্যালু কত বসাবো? 11তম ইলেকট্রন কই থাকে? পটাশিয়ামের। আমরা একটু হিসাব করে আসি। পটাশিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6, 3d তে ইলেকট্রন যাবে না, 0, 4s এ কত? 1। এই হচ্ছে পটাশিয়াম। তো এর 11 নম্বর ইলেকট্রনটা কই গেছে? এইটার 11 নম্বর ইলেকট্রনটা আছে হচ্ছে এই জায়গায়, তৃতীয় শক্তি স্তরে। তাহলে এন এর মান কত লিখবো আমরা? 3 লিখবো। এন এর মান লিখবো হচ্ছে 3। এন এর মান বসাই দিব হচ্ছে 3। আর এইচ এর মান তো মুখস্থ আছে, এপসাইলন নট এর মান মুখস্থ আছে, পাই জানি, এম জানি। জেড এর মান কত বসাবো? জেড এর মান কিন্তু বসাইতে হবে 19। বুঝিয়াছো ছোট্ট বন্ধুরা? জাস্ট ইকুয়েশনটা মনে থাকলে এই কাজ, মানে জাস্ট একেবারে বাচ্চা জিনিস আর কি। ওকে, ইলেকট্রনের এনার্জি ইকুয়েশন লাগবে। এখানে কি বের করবা? এনার্জি ইকুয়েশন, ENERGY, এনার্জি ইকুয়েশন লাগবে আমাদের। আচ্ছা, এবার আসো আমরা কিছু এমসিকিউ সলভ করি। এমসিকিউ সলভ করি। নাইট্রেট আয়নে কয়টি ইলেকট্রন রয়েছে? খুব ভালো প্রশ্ন। কোথায় আসছে দেখছো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন কিন্তু, ওরে বাবা। আচ্ছা, এখন নাইট্রেট আয়নের সংকেতই অনেকে পারবে না, এই কারণে প্রশ্নটার উত্তর দিতে পারবে না। নাইট্রেট আয়নের সংকেত বলো, নাইট্রেট আয়নের সংকেত কি? জারিফ, তারপরে আর? আচ্ছা, নাইট্রেট আয়নের সংকেত হচ্ছে NO3-। এটা হচ্ছে নাইট্রেট আয়ন। কয়টা ইলেকট্রন রয়েছে জানতে চাইছে। তাহলে দেখো তো, নাইট্রোজেনের ইলেকট্রন থাকে কয়টা? নাইট্রোজেনের তো নর্মালি ইলেকট্রন থাকে কয়টা? 7টা, তাই না? নাইট্রোজেনের ইলেকট্রন থাকে হচ্ছে 7টা যোগ অক্সিজেনের ইলেকট্রন থাকে কয়টা? অক্সিজেনের থাকে হচ্ছে 8টা। তাহলে কয়টা অক্সিজেন পরমাণু আছে? 3টা। তাহলে 3 × 8। বুঝিয়াছো? আচ্ছা, এরপরে এই মাইনাস আছে, মাইনাস থাকার মানে কি আরো একটা ইলেকট্রন এক্সট্রা আছে না? তার মানে আমরা কত লিখবো এখানে? 3 × 8 = 24, 24 আর 7 কত? 31, 31 আর 1 32, 32টা ইলেকট্রন আছে। তাহলে ডেফিনেটলি দ্য আনসার ইজ ডি। বুঝেছো? 32। ওকে, নিচের কোনটি আইসোবার? আইসোবার মানে কি? র আছে মানে কি? এটা হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা একই, তাই না? তো এখন ভর সংখ্যা একই আছে কোথায় তাকায় দেখেন। এটা না, 107 পেয়ে গেছি, বি নাম্বার আনসার। বুঝেছো? ওকে। কোন প্রক্রিয়ার, কোন প্রক্রিয়ার না রে গরু, কোন প্রক্রিয়ায়,
অশিক্ষিত কোন প্রক্রিয়ায় এটা থেকে ওইটা তৈরি হয়? তাহলে আমরা একটা কাজ করি, থোরিয়াম 9234 লিখলাম, ডান পাশে লিখলাম হচ্ছে প্যালাডিয়াম, সরি প্যালাডিয়াম তো না, পি এতে কি মৌল হয় জানি না, 91234। আচ্ছা, এখন বাকি থাকে কি দেখো তো, 90 আছে এখানে, 91 আছে, তার মানে এখানে কত হবে, -1। বুঝিয়াছো? আচ্ছা, 234 আছে এখানে, 234 আছে, তার মানে এখানে হবে হচ্ছে 0, নিচে -1 উপরে 0, এটা কেডা? ইলেকট্রন। ইলেকট্রন মানে কি বলেন তো? এটা কি? বেটা রশ্মি। মনে কি পড়ে তোমাদের ছোট্ট বন্ধুরা? বেটা রশ্মি, তার মানে এই যে আনসার হচ্ছে বেটা এমিশন। বাহ, আমার আগেই তো তোমরা বলে দিচ্ছ, গুড। তারপরে কি বলছে, নিচের কোনটির ক্ষেত্রে, এটা আবার দিবতে আসছে, দেখো দিব, বোর্ডের প্রশ্ন দেখছো, নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়? হাইড্রোজেনের ক্ষেত্রে প্রযোজ্য, হাইড্রোজেন প্লাসের জন্য প্রযোজ্য না, এই যে কারণ কোনো ইলেকট্রনই নাই। বুঝেছো? প্রযোজ্য নয় বলছে, নয়, খাটবে না। বুঝছস তো? হ্যাঁ। থায়োসালফেট, ঢাকা বোর্ডের ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, আমার খুব পছন্দের একটা প্রশ্ন এটা, এই যে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 2014-15-তে। এই প্রশ্নটা তো তোদের ক্লাসে আমি দেখাইছি, দেখাইছি না? থায়োসালফেট আয়নে সর্বমোট যোজন ইলেকট্রনের সংখ্যা কত? যোজন ইলেকট্রন কাকে বলে? লাস্টের শেলে ইলেকট্রন সংখ্যাকে বলে যোজন ইলেকট্রন। এখন S2O3 2 মাইনাস, S2O3 2 মাইনাস, প্রতিটা সালফারের লাস্টের শেলে, আগের বার কিন্তু টোটাল ইলেকট্রন কাউন্ট দেখছিলাম, এখন আমরা লাস্টের শেলে ইলেকট্রন সংখ্যা দেখব। সালফারের লাস্টের শেলে থাকে 6টা ইলেকট্রন, ইলেকট্রন বিন্যাস করে দেখো, তাহলে 6 ইন্টু হচ্ছে 2 যোগ, প্রতিটা অক্সিজেনের লাস্টের শেলে কি অবস্থা, তার থাকে হচ্ছে 6টা করে, সো 6 ইন্টু হচ্ছে 3 যোগ হচ্ছে আবারও 2টা ইলেকট্রন বেশি আছে, তাহলে কত, 5 × 30 = 32, এই যে 32, তাহলে আনসার হবে হচ্ছে সি। ওকে। P431 এর 15টি অণুর মধ্যে কয়টি নিউট্রন আছে? ওরে বাবারে, সুন্দর প্রশ্ন। অণুর কথা বলছে, দেখো যখনই P4 বলবে তখন কিন্তু 4টা পরমাণু মিলে একটা অণুর কথা চিন্তা করতে হবে। তুমি একটা পরমাণুতে চিন্তা করো, একটা পরমাণুতে P31 যদি থাকে, একটি পরমাণুতে, একটি পরমাণুতে, একটি পরমাণুতে নিউট্রন কয়টা থাকে? 31 থেকে 15 বাদ দাও, তাহলে থাকবে হচ্ছে 16টি একটি পরমাণুতে, তাহলে অতএব বলেন তো, চারটি পরমাণুতে নিউট্রন থাকবে কত, 4 × 16 কত, 64টি। এইটা হচ্ছে একটা অণু, 4টি পরমাণুতে মানে হচ্ছে একটা অণু, তাহলে কয়টা অণু বলছে, 15টি অণু, তাহলে 15কে গুণ করো 64 দিয়ে, এবার তো আর আমার দিয়ে হইতো না, এবার লাগবে আমার ক্যালকুলেটর, হবে, আমি ইচ্ছা করতেছে না। তাহলে 15 ইন্টু হচ্ছে কত, 64, 960টি। এই যে তোমার সঠিক আনসার হচ্ছে 960টি। আচ্ছা, তারপরে নিচের নিউক্লিয়ার বিক্রিয়ার এক্স কোন কণা? কোথায় আসছে দেখছো এই প্রশ্ন? পারবা তো? শিখাইছি এইসব জিনিস নাকি? তাহলে আমরা একটু করি। এখানে আছে 6, এখানে 7, তার মানে এখানে কত, আচ্ছা C6 এখানে 14 বিক্রিয়া করে, 14 এখানে বিক্রিয়া করে, নাইট্রোজেন 7 14 প্লাস 6 7, তাহলে এখানে হবে -1, 14 14, তাহলে এখানে হবে 0, তার মানে ইলেকট্রন বেটা পার্টিকেল সি। ওকে, নিচের কোন সেটটির আয়ন সমূহ সম ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক কাঠামো, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস সেম? ম্যাগনেসিয়াম 2+ এর সাথে ক্যালসিয়াম 2+ মেলে না, ওটা দেখে লাভ নাই, F- Cl- ও মেলে না, N3- পেয়ে গেছি সি। এন, নাইট্রোজেনে থাকে 7টা ইলেকট্রন, 3টা এক্সট্রা নিচে, তাহলে 10টা। অক্সিজেনে থাকে 8টা ইলেকট্রন, 2টা এক্সট্রা নিচে, মানে 10টা। ফ্লুরিনের 9টা থাকে, একটা নিচে, 10টা। ডান হয়ে গেছে, সি নাম্বার। আচ্ছা, এ পারবি তো পরীক্ষায় নাকি বলতো? কি চ্যাপ্টার পড়াইলাম বুঝলাম না, পারা যাবে তো এগুলো নাকি? হুম, পারতে হবে, না পারলে কিন্তু মানিজ্য থাকবে না, বুঝিস? ফেলুদার স্টুডেন্টরা কিন্তু এরকম করে না, বুঝতে হবে তোমাকে। আর তোমাদেরকে আবার আমি নর্মাল জিনিসপাতি দেখানোর পরে শাওন কিন্তু আবার হাই লেভেলের জিনিসপাতি দেখাচ্ছে, সো মানে প্রিপারেশন ক্লাস ওই লেভেলের হইতে হবে, হ্যাঁ।
ওকে, নিচের কোনটি পরমাণুর স্থায়ী মূল কণিকা? হায় রে। আচ্ছা, একটি ইলেকট্রনের এন, এল, ও এম এর মান, এই যে পসিবিলিটি জানতে চাইছে, পসিবিলিটি সাস্টে আসা কোশ্চেন, সাস্টের কোশ্চেন কিন্তু অনেক কঠিন হয় শাহজালাল ইউনিভার্সিটি। আচ্ছা, এন এর মান 4 হয়, এল এর মান 0 হইতে পারে, এম এর মানও 0 হইতে পারে, তার মানে এম নাম্বার কিন্তু কারেক্ট, তাই না? এন, এল, এম বলছে। আচ্ছা, তারপরে কি করব? এল এর মান 401, 401, 01 তো হইতে পারে না, বি আর সি তো আনসার সেম আছে। ডি নাম্বার কি 033? এটা তো হইতে পারে না, ডি নাম্বার হইতে পারে না। কি বলছে? একটি ইলেকট্রন এন, এল, এম এর মান কি হবে আনসার? এ। হ্যাঁ, এ নাম্বারই তো কারেক্ট আনসার, যে এইটা হইতে পারে, তাই না? ডি তো সম্ভবই না। আবার এটা কেন পসিবল না? এল এর মান 0 হইলে এম এর মান কেমনে 1 হয়? বন্ধ হয়ে গেছে রবিন। ওকে, তারপরে আসো, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি E1 হলে, প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি E1 হলে তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি E3 কত? তোমরা যখন এনার্জি ইকুয়েশন দেখবা তখন দেখতে পারবা ই এর সাথে রিলেশনটা হচ্ছে কি জানো? ই সমানুপাতিক, যে কনস্ট্যান্ট পার্টটা যদি আমরা বাদ দেই তাহলে হচ্ছে 1/n², এরকম একটা রিলেশন আসবে। ই সমানুপাতিক 1/n², তার মানে কি তৃতীয় শক্তি স্তরের এনার্জি যদি বলি আমরা, তার মানে E3 ইকুয়াল টু কি আসবে জানো? E1 ইন্টু 1/3², এরকম আসবে আর কি। তোমরা কি আমার কথা বুঝিয়াছো? নয়, তার মানে হচ্ছে এইটা। এনার্জি ইকুয়েশন দেখবো অবশ্যই। বোর পরমাণুতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? তাহলে একটা কথা একটু মনে রাখতে হবে, জেনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে, পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন দুইটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে। তাহলে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন তিনটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করিবে। তাহলে এবার বলো কি বলছে? চতুর্থ শক্তি স্তরে, মানে এনতম শক্তি স্তরে এনটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে, তো চতুর্থ শক্তি স্তরে 4টি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করবে, ঠিক আছে? পদার্থের ক্ষুদ্রতম যে পর্যায় পর্যন্ত স্বকীয় গুণাগুণ বজায় থাকে তার নাম কি? আচ্ছা, এটা মানে হচ্ছে BSMR STU, মানে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব, তারপরে জানো কি? না না, ওই সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি কিছু একটা হবে আর কি, আমি পুরো ওইটা নোয়াখালীতে। আচ্ছা ওকে, হইলো, যাই হোক, আমার মনে নাই। ওকে, সো এখন বলো তো কোনটা হবে আনসার? পদার্থের ক্ষুদ্রতম যে পর্যায় পর্যন্ত স্বকীয় গুণাগুণ বজায় থাকে, সেটা হচ্ছে পরমাণু তার নিজের বৈশিষ্ট্য প্রকাশ করে। তোমার নিউট্রন ইলেকট্রন গেলে হবে না, তাহলে আনসার হবে হচ্ছে পরমাণু, বি নাম্বারটা। 14 নম্বর প্রশ্ন আমাদের, কোনটি ক্লোরাইডের আইসো ইলেকট্রনিক? ক্লোরিনে নর্মালি ইলেকট্রন থাকে 17টা, আরো একটা এক্সট্রা নিচ্ছে, তাহলে হবে 18টা ইলেকট্রন। 18টা ইলেকট্রন কার আছে দেখো তো? এই যে K+, পটাশিয়ামের, পটাশিয়াম প্লাস। বুঝিয়াছো? হুম। আচ্ছা, তারপর এখন কি হবে আমাদের? তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস হতে বেটা রশ্মি বিকিরণে নিজের কোনটি ঘটে? খুবই সুন্দর প্রশ্ন। তেজস্ক্রিয় নিউক্লিয়াস হতে বেটা রশ্মি নির্গমনের ক্ষেত্রে, বেটা রশ্মি নির্গমনের ক্ষেত্রে ধরো তুমি একটা মৌল ধরে নাও লিথিয়াম 7, ধরো 3 ছিল, এখানে 7 ছিল, এখান থেকে একটা বেটা রশ্মি বের করে দাও, ইলেকট্রন -1 0, তাহলে প্লাস কি থাকে 3 এর পরে এখানে থাকবে হচ্ছে 4, এখানে 7 আর 7, তাহলে এখানে 7, এটাকে বেরিলিয়াম, তাই না? তাহলে খেয়াল করে দেখো তার কি ঘটছে, পারমাণবিক সংখ্যা কিন্তু একটা বাড়ছে, প্রোটন সংখ্যা একটা বাড়ছে, তাই না? আচ্ছা, আর ভর সংখ্যা অপরিবর্তিত আছে, তাহলে কি নিউট্রন বৃদ্ধি পায় নাই, নিউট্রন সংখ্যা তো একই আছে, ইলেকট্রনের বৃদ্ধি পায় না, ভর সংখ্যা বৃদ্ধি পায় বলা যায় না, নাকি? না সরি, ভর সংখ্যা একই থাকে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, ডি নাম্বার। বুঝিয়াছো? পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, বুঝলে তো নাকি? আচ্ছা, তারপরে কি বলছে? ও, তারপরে আর কিছু বলে নাই, ক্লাস শেষ। বুঝেছো ছোট্ট বন্ধু? অনেকগুলা দেখলাম আমরা, আরো আছে, তোমরা বই থেকে সলভ করো, কোশ্চেন ব্যাংক দেখো, যে কোনো জায়গায় যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাও। আর হ্যাভ কনফিডেন্স অন ইয়োরসেলফ, আমরা যা কিছু দেখিয়েছি এই জিনিসটা তুমি খুব ভালো করে শিখবা, খুব ভালো করে মাথার মধ্যে রাখবা, খাতা উল্টাবা বারবার, নোট খাতা যেন তৈরি থাকে। সেই সাথে তোমাদের স্মার্ট নোটস দেওয়া হয় অ্যাপের মধ্যে, অ্যানিমেটেড ভিডিওস আছে, এই জিনিসগুলো অবশ্যই দেখবা, প্র্যাকটিস শিট পাওয়া যাচ্ছ।
সো এই জিনিসগুলো মাস্ট দেখবা। আর মোস্ট ইম্পর্টেন্টলি বই বই একটু উল্টাও, যা কিছু বুঝবা না সেটা ছবি তুলে গ্রুপে পোস্ট করো, আমরা ইনশাল্লাহ আনসার দিয়ে দিব। সো থ্যাংক ইউ এভরিওয়ান। তোমাদের 2টা চ্যাপ্টার শেষ হলো বলা যায়। দ্রাব্যতা তো বড় কোনো জিনিস না, 4-5 লেকচারে শেষ হয়ে যাবে আর কি। সো বেসিক্যালি তোমরা যে তরতর করে সামনের দিকে যাচ্ছ, এবং এরপরে আমরা যে চ্যাপ্টারটা শুরু করবো, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, যেটা থেকে প্রচুর প্রশ্ন আসে পরিমাণগত রসায়ন। সো সবাইকে, কোনো সমস্যা? ওকে। সো সবাইকে শুভকামনা। আবার ইনশাল্লাহ দেখা হবে। তোমাদের যেসব বন্ধুরা এখনো শিক্ষতে ভর্তি হয়নি তাদেরকে নিয়ে আসো, কারণ হচ্ছে এই যে পরিমাণগত রসায়ন পড়বো আমরা এরপরে, মানে এটা না পারার মানে হচ্ছে শুধু একাডেমিকে না, অ্যাডমিশন পর্যন্ত একদম বিশাল বড় ধরা খেয়ে যে যে বসে থাকা। ঠিক আছে? সো ওকে, ঠিক আছে তাহলে, দেখা হবে আবার ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। টাটা, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।